ইসলামপন্থী রাজনীতিতে নতুন সমীকরণ, আসন বণ্টনে দ্বন্দ্ব, আলাদা পথে জামায়াত ও ইসলামী আন্দোলন। প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির শেষ দিন আজ। দ্বৈত নাগরিকত্বের সিদ্ধান্ত দেবে ইসি। ৩ বিষয়ের প্রতিবাদে ইসি কার্যালয় ঘেরাও ছাত্রদলের। ইকবাল সিন্ডিকেট নির্মূল, বন্দি দশা থেকে ১২ বাংলাদেশি উদ্ধার। চক্রের সঙ্গে জড়িত স্থানীয় বাড়ির মালিককে শনাক্তের চেষ্টা। যুক্তরাজ্য, ফ্রান্স সহ ইউরোপের ৮ দেশের উপর ১০% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। কার্যকর হবে আগামী ১ ফেব্রুয়ারি থেকে। এবং ভারতে বিশ্বকাপ না খেলার জন্য গ্রুপ বদলের প্রস্তাব। অনিচ্ছুক আয়ারল্যান্ডও। নির্ধারিত সূচিতেই গড়াবে গ্রুপ পর্বের ম্যাচ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর ১টা সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। চলে যাচ্ছি পুরো খবরে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনীতিতে জোট ও আসন বণ্টনকে ঘিরে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। বড় দলগুলোর পাশাপাশি ইসলামপন্থী রাজনীতিতেও ঐক্য ও ভাঙনের টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠেছে। জামায়াত ইসলামীর নেতৃত্বে গঠিত নির্বাচনী জোট এবং সেখান থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সরে দাঁড়ানোর ঘটনা নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে, যা ভোটের মাঠকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলছে। বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে। তাদের সহযোগী হওয়ার জন্য আমরা প্রস্তুত নই। তো বাস্তবতা একটা এখনো আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, রাজনীতির অঙ্ক ততই জটিল হয়ে উঠছে। জোট সমঝোতা আর ভোটের হিসাব নিকাশে এখন ব্যস্ত দেশের বড় দলগুলো। বিএনপি ইতোমধ্যেই শরিকদের সঙ্গে আসন বণ্টন চূড়ান্ত করে নির্বাচনী প্রস্তুতিতে এগিয়েছে। অন্যদিকে ইসলামপন্থী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরির চেষ্টা নিয়ে মাঠে নেমেছে জামায়াতে ইসলামী। প্রথমবারের মতো বড় পরিসরে নির্বাচনে অংশ নিতে ১১ দলকে নিয়ে গড়ে ওঠে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দফায় দফায় বৈঠকের পর ১৫ই জানুয়ারি জামায়াত ১৭৯ আসনে প্রার্থী ঘোষণার মাধ্যমে শক্ত বার্তা দেয়। জোটের শরিক দলগুলোকেও নির্দিষ্ট আসনে লড়াইয়ের ছাড় দেয়া হয়। জামায়াত নেতারা বলছেন, এই জোটের প্রার্থীরা কেবল দলীয় নয়, বরং দেশবাসীর প্রতিনিধি। জামায়াতে ইসলামীর বাংলাদেশের সারা দেশে লক্ষ লক্ষ কর্মী সমর্থক আছেন। ক্ষমতায় যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে, তখন তারা আল্লাহর আইন থেকে সরে গেলেন। তবে ঐক্যের এই ছবি বেশি দিন স্থায়ী হয়নি। নাটকীয়ভাবে জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারা ২৬৮ আসনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে কার্যত ৩০০ আসনের নির্বাচনী মাঠে নিজেদের উপস্থিতি নিশ্চিত করে। এর মধ্য দিয়ে ইসলামপন্থী ভোট এক ছাতার নিচে আনার উদ্যোগে বড় ধাক্কা লাগে। শেষ মুহূর্তে যদি আমরা দেখি, প্রধান যে রাজনৈতিক শক্তি আমাদের সহযোগী শক্তি ছিলেন, তারা যখন নাকি বলছেন যে না, তারা সে আল্লাহর আইনের পথে চলবেন না, বরং প্রচলিত আইনেই তারা রাষ্ট্র পরিচালনা করবেন, তখন আমরা তাদের সহযোগী হওয়ার জন্য আমরা প্রস্তুত নই। ওনাদের জন্য তো আমরা আসন রেখেছি, আমরা চেয়ারও রেখেছিলাম, আসনও আমরা ঘোষণা দিয়েছিলাম যে এতটা আসন আছে। তো বাস্তবতা একটা এখনো আছে। দুই পক্ষের বক্তব্যে এটা স্পষ্ট, ভাঙনের কেন্দ্রবিন্দু আসন বণ্টন ও রাজনৈতিক দর্শন। ইসলামী আন্দোলন যেখানে নীতিগত প্রশ্ন তুলে সমঝোতা নাকচ করেছে, সেখানে জামায়াত বলছে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ভেতরে ভেতরে আসনের সংখ্যাগত টানাপোড়েনি যে শেষ পর্যন্ত দূরত্ব বাড়িয়েছে, তা রাজনৈতিক মহলের আলোচনায় স্পষ্ট। ফলে ইসলামপন্থী রাজনীতিতে ঐক্যের স্বপ্ন আপাতত থমকে গেলেও ভোটের লড়াই যে আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে, সে ইঙ্গিত মিলছে এখনই। তুষার ইসলাম, জাগো নিউজ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির শেষ দিন আজ।
একই সঙ্গে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। রোববার অবশিষ্ট সব আপিলের শুনানি গ্রহণ করা হবে। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল 10টা থেকে শুরু হয়েছে আপিল শুনানি। এর আগে শনিবার আপিল শুনানির 8ম দিনে 112টি আবেদনের শুনানি গ্রহণ করা হয়। এতে 45টি আপিল মঞ্জুর হয়। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে মঞ্জুর হয়েছে 43টি আবেদন এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে মঞ্জুর হয়েছে 2টি আবেদন। কমিশন 37টি আপিল নামঞ্জুর করেছে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নামঞ্জুর হয়েছে 13টি আবেদন এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে নামঞ্জুর হয়েছে 24টি আবেদন। এছাড়া শুনানিকালে 9টি আপিল আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং 2 জন আপিলকারী অনুপস্থিত ছিলেন। কমিশন 19টি আপিল আবেদন অপেক্ষমান রেখেছে। পোস্টাল ব্যালটে নির্বাচন কমিশনের পক্ষপাত দুষ্ট আচরণ ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত বিভিন্ন বিষয়ে সিদ্ধান্তে রাজনৈতিক সংশ্লিষ্টতা সহ 3 বিষয়ের প্রতিবাদে ইসি কার্যালয় ঘেরাও কর্মসূচি বাস্তবায়ন করতে নির্বাচন কমিশন ভবনের সামনের রাস্তায় জড়ো হয়েছেন ছাত্র দলের নেতাকর্মীরা। রোববার পূর্ব নির্ধারণ কর্মসূচির আওতায় সকাল থেকে ইসি ভবনের সামনে ছাত্রদল নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনের পরিবেশ নষ্ট করা এবং ইসিতে বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের প্রতিবাদে এই কর্মসূচি পালন করছে সংগঠনটির অভিযোগ, জবরদস্তিমূলকভাবে নির্বাচনের সিদ্ধান্ত পরিবর্তন এবং বিশেষ সেটআপের মাধ্যমে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে সুবিধা দিচ্ছে কমিশন। এই প্রক্রিয়ায় জাতীয় নির্বাচনেও বড় ধরনের কারচুপির নীল নকশা করা হচ্ছে বলে দাবি করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আমাদের অনেকগুলো ইস্যু রয়েছে। আমরা অবশ্যই সেখানে গিয়ে সিএসসি বরাবর কিংবা এই বরাবর আমরা করতে পারতাম, কিন্তু আমাদের তো 22 তারিখ থেকে জাতীয় নির্বাচনের আপনার প্রচারণা শুরু হয়ে যাবে। এখানে ঘেরাও ঘিরে যে 3টা বিষয় নিয়ে আপনারা অভিযোগ করলেন, এই 3টা বিষয় একবারে স্পেসিফিক ছোট করে বললে আমাদের। আমরা তো বললাম যে আজকের মূল যে ব্যালট পেপার ইস্যু থেকে আমরা লক্ষ্য করলাম যে একটা বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব প্রতিপত্তির মাধ্যমে এই ধরনের কর্মকাণ্ড ঘটেছে এবং যারা এখানে বসে আছে তাদের অবশ্যই প্রত্যক্ষ ইন্ধনে এবং প্রত্যক্ষ মদতে এই ঘটনাটি ঘটেছে। তো যদিও তারা হয়তো সিদ্ধান্ত পরিবর্তন করবে বলে আমরা জেনেছি মিডিয়ার মাধ্যমে, আমরা অবগত নই। তারপর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ও হল সংসদ নির্বাচনে ঠিক জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই ছাত্র সংসদ নির্বাচনের মতোই এখানেও সেম ওয়েতে আবারও আমাদেরকে হেল্প করার জন্য, এবং সেক্ষেত্রে তারা ভূমিকা পালন করেছে। তারা একটি চিঠি ইস্যু জারি করেছে। তারপর 4 দিন পর আবার তারা সেটি নতুনভাবে জারি করে। তার আগেও নাকি আমরা যেটা জেনেছি 5 ডিসেম্বর একটি চিঠি ইস্যু জারি করেছে। সেটি 7 দিন তিনি করে বিশেষ 7 দিন তার কাছে গোপন রেখে 12ই ডিসেম্বর তিনি প্রকাশ করেন। অর্থাৎ এই যে বিষয়গুলো টোটালি হলো একটি বিশেষ রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের ইচ্ছার প্রতিফলন, যেন আমাদেরকে হেয় প্রতিপন্ন করা যায়। লক্ষ্মীপুরে জামায়াত বিএনপি নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনায় পাল্টাপাল্টি হামলা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় 170 জন ও বিএনপির মামলায় 217 জনকে আসামি করা হয়। শনিবার রাতে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। জামায়াতের যুব বিভাগের নেতা হিজবুল্লাহ ও বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের 4 নং ওয়ার্ড সভাপতি হিজবুল্লাহ সোহেল বাদী হয়ে 170 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে 10 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 160 জনকে আসামি করা হয়। একই ঘটনায় চরশাহী ইউনিয়ন বিএনপির কর্মী কামাল হোসেন 17 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 200 জনকে আসামি করে মামলা করেছেন। এর আগে বৃহস্পতিবার বিকেলে চরশাহী ইউনিয়নের 7 নং ওয়ার্ডে বটগাছতলা এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হন। তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় 2 পক্ষ একে অপরকে দায়ী করেছে। সমাধানের পথে যেতে হবে। ইতিমধ্যে যারা বক্তব্য রেখেছেন, হয়তোবা আমরা যার অবস্থানগত ব্যাখ্যাটাও করেছি, আবার সমাধানের কথাও বলেছি। কিন্তু আমি এই মুহূর্তে পূর্বের কথাগুলো আর নতুন করে আনতে চাই না।
আমি মনে করি এখানেই শেষ। সেদিন হাসপাতালে গিয়েছি, আমি শুধু যারা বিএনপি নেতা কর্মী আহত হয়েছে শুধু তাদেরকেই দেখি নাই, শুধু তাদের সঙ্গে কথা বলে নাই। আমি আমাদের প্রিয় ভাই যারা জামাত ইসলামীর ওইখানে আহত হয়েছেন তাদেরকেও আমি দেখেছি, তাদের সঙ্গে আমি কথা বলেছি। লোকেরা নামাজ পড়তে আসরের নামাজ পড়ে বের হলেন, তখনই অতর্কিত প্রস্তুতি নিয়ে তাদের উপরে হামলা করা হলো, যেগুলো ভিডিও আছে। এই জন্য এই কাজগুলোর ব্যাপারে আমরা মনে করি, আমরা বলবো আমরা সত্য, অথবা অন্যরা বলবো অন্যরা সত্য। যেহেতু আমরা এখানে খেলোয়াড়, আপনারা রেফারির ভূমিকায় আছে, আমার রিকোয়েস্ট থাকবে যে এই ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থাটা আসা প্রয়োজন। এটি হচ্ছে আমাদের ফেসবুক আইডিতে কাজ। ফেসবুক আইডিতে আমাকে সরাসরি লাইভ মুভি দেওয়া হয়েছে হাজিরপাড়া ছাত্রদল। আমি সেই টেক্সটটি কিন্তু এনিমেটে করেছি। এরপরে আরো যেগুলো একটা আছে বোর্ড আইডি। বোর্ড আইডিতে কিন্তু হলো তাকে খুঁজে পাওয়া যায় না, কিন্তু যখন জানা যায় যে অমুক ঠিকানার অমুক, তিনি অমুক দলের সাথে সম্পৃক্ত, আমি মনে করি আমাদের হয়তো সন্ধ্যা সকালে বলেছে যে আগে আমরা ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেই আমাদেরকে ধরে নিয়ে আসবে, দেখে থেকে ধরে নিয়ে আসবে উনি এখানে আছে। জুলাই গণ অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও জাহাঙ্গীর কবির নানক সহ 28 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর রেজিস্ট্রারের কাছে এই অভিযোগ জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। তিনি বলেন, তাপস নানক সহ 28 জনের বিরুদ্ধে মোহাম্মদপুরের মামলায় ফর্মাল চার্জ দাখিল করা হয়েছে। আজই এই আনুষ্ঠানিক অভিযোগের বিষয়ে শুনানি হতে পারে। মালয়েশিয়ার প্রত্যন্ত গ্রামাঞ্চলের একটি সাধারণ বাড়িকে অস্থায়ী আশ্রয় ও ট্রানজিট কেন্দ্র বানিয়ে দীর্ঘদিন ধরে মানব পাচারের ব্যবসা চালিয়ে আসা ইকবাল সিন্ডিকেট নামে পরিচিত একটি চক্রকে ভেঙে দিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। অভিযানে প্রায় 15 লাখ রিঙ্গিতের অবৈধ লেনদেনের তথ্য উঠে এসেছে। ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান এক বিবৃতিতে জানান, পুত্রজয়া ইমিগ্রেশন সদর দপ্তরের মানব পাচার ও মানব পাচার বিরোধী এবং অর্থ পাচার তদন্ত শাখা কেলান্তান ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট শাখার সহযোগিতায় এই অভিযান পরিচালনা করে। অভিযানে তল্লাশি চালানো বাড়িটি রুমা পেনামপুং বা অস্থায়ী আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। প্রত্যন্ত গ্রামে অবস্থিত হওয়ায় এটি সহজে নজরে পড়ত না। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়েই সচেতনভাবে এমন এলাকা বেছে নেয় সিন্ডিকেটটি। অভিযানে 12 জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করা হয়, যাদের মধ্যে 11 জন পুরুষ ও 1 জন নারী। এছাড়া বাড়িটি দেখভালের দায়িত্বে থাকা 27 বছর বয়সী এক রোহিঙ্গা নাগরিককেও আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তিরা গত 3 দিনের মধ্যে মালয়েশিয়া থাইল্যান্ড সীমান্তের ইঁদুর পথ নামে পরিচিত অননুমোদিত স্থলপথ ব্যবহার করে দেশে প্রবেশ করেন। সম্পূর্ণ পাচার ফি পরিশোধ না করা পর্যন্ত তাদের ওই বাড়িতে আটকে রাখা হতো। এদিকে এই চক্রের সঙ্গে জড়িত স্থানীয় বাড়ির মালিককে শনাক্তের চেষ্টা চলছে। তাকে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ আইন 2007 অনুযায়ী তদন্তের আওতায় আনা হবে। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। গ্রিনল্যান্ড দখলের সিদ্ধান্তে বিরোধিতা করায় ইউরোপের আরও 8টি দেশের পণ্য রপ্তানির উপর 10% শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই তথ্য জানান তিনি। ট্রাম্প জানান, দেশগুলোর সকল রপ্তানি পণ্যের উপর আরও 10% করে শুল্ক আরোপিত হবে। এটি কার্যকর হবে আগামী 1 ফেব্রুয়ারি থেকে। আগামী জুনে এই শুল্ক বৃদ্ধি পেয়ে দাঁড়াবে 25%-তে। তিনি বলেন, ডেনমার্ক সহ ইউরোপীয় দেশগুলো দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সহায়তা ও নিরাপত্তা সুবিধা ভোগ করছে। এখন তাদের ফেরত দেওয়ার সময় এসেছে। গ্রিনল্যান্ড প্রসঙ্গে ট্রাম্প বলেন, চীন ও রাশিয়া গ্রিনল্যান্ড নিতে আগ্রহী, আর ডেনমার্ক এটি রক্ষায় অক্ষম। তার দাবি, বর্তমানে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ব্যবস্থা প্রায় অস্তিত্বহীন এবং যুক্তরাষ্ট্র ছাড়া আর কোনো দেশ এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ড কিনতে না দেয়া পর্যন্ত কার্যকর থাকবে এই শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত। এদিকে মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে বেশ কিছু ইউরোপীয় রাষ্ট্রের নেতারা। ট্রাম্পের এই ঘোষণাকে কেন্দ্র করে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক নতুন করে উত্তেজনার মুখে পড়তে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।
সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। টি-20 বিশ্বকাপ নিয়ে তৈরি হওয়া জটিলতায় নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। সংস্থাটি জানিয়েছে তারা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না। পাশাপাশি আইসিসি থেকেও আশ্বাস পেয়েছে যে তাতে নির্ধারিত ম্যাচ শ্রীলঙ্কা থেকে সরানো হবে না। ক্রিকেট আয়ারল্যান্ডের এক কর্মকর্তা বিবৃতিতে বলেন তারা আশ্বাস পেয়েছেন তাদের মূল সূচি থেকে সরানো হবে না। গ্রুপ পর্ব শ্রীলঙ্কাতেই খেলবেন তারা, ফলে ভারতের মাটিতে গিয়ে খেলার কোনো পরিকল্পনা নেই আয়ারল্যান্ডের। আসন্ন টি-20 বিশ্বকাপের সহ আয়োজক শ্রীলঙ্কার সঙ্গে সি গ্রুপে আয়ারল্যান্ড, সেখানে গ্রুপ সঙ্গী অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে এবং ওমান। অন্যদিকে বাংলাদেশ রয়েছে গ্রুপ বিতে। ওই গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল, ইতালি। বাংলাদেশের গ্রুপের ম্যাচ আয়োজনের কথা রয়েছে কলকাতা ও মুম্বাইয়ে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ভারত সফরে যেতে অনিচ্ছুক হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দেয়। তবে এই প্রস্তাবে আইসিসি কিংবা আয়ারল্যান্ড কেউই সন্তুষ্ট হয়নি। ফলে আয়ারল্যান্ডের অবস্থান পরিবর্তনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইসলামপন্থী রাজনীতিতে নতুন সমীকরণ, আসন বন্টনের দ্বন্দ্ব, আলাদা পথে জামায়াত ও ইসলামী আন্দোলন। প্রার্থীদের ফিরে পেতে আপিল শুনানির শেষ দিন আজ। দ্বৈত নাগরিকত্বের সিদ্ধান্ত দেবে ইসি। 3 বিষয়ের প্রতিবাদে ইসি কার্যালয় ঘেরাও ছাত্রদলের। ইকবাল সিন্ডিকেট নির্মূল, বন্দি দশা থেকে 12 বাংলাদেশি উদ্ধার, চক্রের সঙ্গে জড়িত স্থানীয় বাড়ির মালিককে শনাক্তের চেষ্টা। যুক্তরাজ্য, ফ্রান্স সহ ইউরোপের 8 দেশের উপর 10% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, কার্যকর হবে আগামী 1 ফেব্রুয়ারি থেকে। এবং ভারতে বিশ্বকাপ না খেলার জন্য গ্রুপ বদলের প্রস্তাব, অনিচ্ছুক আয়ারল্যান্ডও। নির্ধারিত সূচিতেই গড়াবে গ্রুপ পর্বের ম্যাচ। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টার সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonnews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।